আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, সবচেয়ে বড় মিলিটারি, সবচেয়ে শক্তিশালী অ্যালায়েন্স। তবুও 70 বছরে থামাতে পারেনি এক দেশকে। যুদ্ধ হয়েছে, স্যাংশন হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে, তবুও সেই দেশটা দাঁড়িয়ে আছে। পাহাড়ে ঘেরা এই দেশ, যেখানে হাজার বছরের সভ্যতা এখনও মাথা তুলে দাঁড়িয়ে। এই দেশের নাম ইরান। এমন একটা লড়াই যেটা শুরু হয়েছিল তেলের কূপ থেকে, যেটা আজও থামেনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন? হ্যালো বন্ধুরা, আমি অমিত। আজ আমরা জানবো কেন 70 বছরেও আমেরিকা ইরানকে থামাতে পারেনি। সালটা 1951, যখন মিডল ইস্টের একটা অয়েল ইন্ডাস্ট্রি এই দুনিয়ার রাজনীতির হিসেব বদলে দিয়েছিল। তখন ইরান ছিল মিডল ইস্টের সব থেকে বড় অয়েল সাপ্লাইয়ার। জমি ছিল ইরানের, তেল ছিল ইরানের, এমনকি যারা কাজ করতো তারাও ছিল ইরানি। কিন্তু লাভের বড় অংশটা চলে যেত ব্রিটেনের কাছে। তখন ক্ষমতায় এলেন ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক। তখন তিনি ঘোষণা দিলেন, তেল যেহেতু আমাদের, তাহলে পুরো লাভটাই আমাদের হবে। তখন এই অয়েলের কন্ট্রোল চলে গেল ইরান সরকারের কাছে। কিন্তু ব্রিটেন আর আমেরিকা এটা মেনে নিল না। সালটা 1953। তখন আমেরিকার সিআইএ আর ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6 মিলে চলালো অপারেশন এজ্যাক্স। তখন জনগণের ভোটে নির্বাচিত ইরানের প্রধানমন্ত্রী মোসাদ্দেককে গ্রেফতার করে জেলে পাঠানো হলো। আমেরিকার সমর্থনে মোহাম্মদ রেজা পাহলাভিকে দেওয়া হলো পুরো ক্ষমতা। ইরানিরা দেখলো, বুঝলো যে আমেরিকা সারা দুনিয়ায় ডেমোক্রেসির কথা বলে, কিন্তু নিজেরাই ইরানে ঢুকে জনগণের নেতা সরিয়ে নিজেদের পাপেট বসালো। আর এখান থেকেই জন্ম নিল সেই বিখ্যাত স্লোগান, ডেথ টু আমেরিকা। কিন্তু এটা হঠাৎ তৈরি হয়নি, এর পেছনে ছিল বহু বছরের রাগ। এরপরে আসলো 1957 সাল। আমেরিকা নিজেই ইরানকে দিল নিউক্লিয়ার টেকনোলজি। ইরানের তেহরান ইউনিভার্সিটিতে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার তৈরি হলো। ইরানি সায়েন্টিস্টদের পাঠানো হলো MIT-তে। এটা আমেরিকার টপ টেকনোলজি ইউনিভার্সিটির মধ্যে একটা। পুরো নিউক্লিয়ার ইকোসিস্টেম আমেরিকা ইরানে ঢেলে দিল। আর আজ সেই টেকনোলজি ধ্বংস করতেই আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। 1971 সাল, তখন ডলার সরাসরি সোনার সাথে বাঁধা ছিল। তার মানে যার কাছে ডলার আছে সে সরাসরি সোনার সাথে এক্সচেঞ্জ করতে পারত। কিন্তু সেই সালেই আমেরিকা এই নিয়মটা পুরোপুরিভাবে তুলে দিল, যার ফলে গোটা দুনিয়ার ডলারের উপর ভরসা কমতে শুরু করলো। আর তখনই আমেরিকা নতুন বিকল্প খুঁজতে শুরু করলো। এরপরে 1978 সালে সৌদি আরবের সাথে একটা ডিল হলো। শর্ত ছিল একটাই, যে তেল কিনবে তাকে ডলারে কিনতে হবে। তার বিনিময়ে আমেরিকা সৌদি আরবের রাজপরিবারকে সিকিউরিটি গ্যারান্টি দেবে। আর এর 1 বছর পরেই বাকি অয়েল এক্সপোর্টিং দেশগুলো রাজি হয়ে গেল। আর এখানেই তৈরি হলো পেট্রো ডলার সিস্টেম। এর মানে তেল কিনতে হলেই ডলার ব্যবহার করতে হবে। তেলের চাহিদা মানেই ডলারের চাহিদা, আর ডলারের চাহিদা মানেই আমেরিকার গ্লোবাল ডমিনেন্স। আর যে এই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে সেই আমেরিকার শত্রু হয়ে গেছে। 1979 সাল ইরানে একটা বড় বিপ্লব হলো। আয়াতুল্লাহ খোমেনি জনগণকে সাথে নিয়ে শাহ পাহলাভি আর আমেরিকাকে ইরান থেকে বের করে দিল। আর সঙ্গে সঙ্গেই ঘোষণা হলো ইসলামিক রিপাবলিক অফ ইরান। সেই সময় ইরানিরা আমেরিকান অ্যাম্বাসিতে ঢুকে ডিপ্লোম্যাটসদের হস্টেজ করে রাখলো। এর মানে কূটনীতিকরদের আটকে রাখলো। আমেরিকার বহু বছরের খেলা এক ধাক্কায় শেষ। খোমেনি বলল, এই বিপ্লব শুধু ইরানে থামবে না। তখন আমেরিকার একটাই লক্ষ্য ছিল, এই সরকার থামাতে হবে। কিন্তু ইরান ছোট দেশ না, ইরাকের 4 গুণ বড়, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। তাই আমেরিকা অন্য পথ বেছে নিল। ইরান ইরাক যুদ্ধে আমেরিকা ইরাককে সাহায্য করলো। আর তখনই ইরান বুঝে গেল এই লড়াই একাই লড়তে হবে। টিকে থাকতে গেলে একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে নিউক্লিয়ার প্রোগ্রাম। এরপরে 1989 সালে খোমেনির মৃত্যুর পর ক্ষমতায় আসলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান দুটো কাজ শুরু করলো। প্রথম, মিডল ইস্টের ছোট ছোট গ্রুপকে সাপোর্ট। প্যালেস্টাইনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হৌতি অর্থ আর অস্ত্র দিয়ে নিজেরই একটা গোষ্ঠী তৈরি করলো। নাম দিল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। আর দ্বিতীয় পদক্ষেপ নিল শাহ পাহলভির আমলের তৈরি আমেরিকার নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো আবার চালু করা। সাথে সাথেই নাতানজার আরাকে ইউরেনিয়াম এনরিচমেন্ট শুরু হলো। এখানেই ব্যাপারটাকে সহজ করে দিচ্ছি। কাঁচা ইউরেনিয়ামে 1% কম U-35 থাকে, যেটা কাজে লাগে। আর এই ইউরেনিয়ামকেই এনরিচমেন্ট করা হয়। এখানে এনরিচমেন্ট মানে ইউরেনিয়ামকে শক্তিশালী করা। 3 থেকে 5% এনরিচমেন্ট হলে বিদ্যুৎ তৈরি করা যায়, আর 90% এনরিচমেন্ট হলে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করা সম্ভব। এখানেই ইরান আন্তর্জাতিক সংস্থাগুলোকে বলল, আমরা শুধু বিদ্যুৎ তৈরির জন্যই ইউরেনিয়াম এনরিচমেন্ট করছি, আমাদের নিউক্লিয়ার অস্ত্র বানানোর কোনো রকম পরিকল্পনা নেই। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো সন্দেহ শুরু করলো। তারা বুঝতে পারলো এই প্রোগ্রাম ধীরে ধীরে নিউক্লিয়ারের দিকে এগোচ্ছে। তখনই স্যাংশন আর আন্তর্জাতিক চাপের জন্য ইরানকে এই নিউক্লিয়ার প্রোগ্রাম সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য করা হলো। এরপরে 2003 সালে আমেরিকা ইরাকে ঢুকে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে সরালো।
আমেরিকা ইরানকে অ্যাক্সিস অফ ইভিল বলল। তার মানে আমেরিকা হিটলিস্ট শত্রু দেশগুলোর তালিকায় ফেললো। ইরান চারিদিক থেকে চাপের মধ্যে পড়ে গেল। আমেরিকার হিটলিস্টে যারা থাকে তাদেরকেই ক্ষমতা হারাতে হয়। শুধুমাত্র একটা দেশ আমেরিকার হিটলিস্টে থাকার পরেও আমেরিকা কিছু করতে পারতো না, সেটা নর্থ কোরিয়া, কারণ তাদের কাছে নিউক্লিয়ার ছিল। ইরান এটা বুঝলো যে তাদের নিউক্লিয়ার ছাড়া বাঁচার উপায় নেই, তাই ফোর্দো পাহাড়ের ভেতরে আবার এনরিচমেন্ট শুরু করলো। কিন্তু আমেরিকা আর ইসরায়েলও চুপ থাকলো না। তারা স্টাক্সনেট ভাইরাস ছড়ালো। আর স্টাক্সনেট ছিল এক ধরনের কম্পিউটার ভাইরাস, যেটা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটির কম্পিউটারের মধ্যে ঢুকে পড়লো। এখানেই তাদের সেন্ট্রিফিউজ মেশিনগুলো তছনছ করে ভাঙতে শুরু করলো। ইরানের অনেক সায়েন্টিস্টরা একে একে মারা গেল, কিন্তু এখানেও ইরান হার মানল না। এরপরে 2009 সালে আমেরিকাতে ওবামা এলো। আমেরিকা যুদ্ধ না সমাধানের চেষ্টা করলো, কিন্তু ইরান কোনোভাবেই সেটা মানল না। এখানেই ওবামা স্যাংশন আরো বাড়ালো। 2025 সালে ভিয়েনায় জেসিপিওএ একটা চুক্তি হলো। এই চুক্তি অনুযায়ী ইরান 3.67% পর্যন্ত ইউরেনিয়াম তারা এনরিচমেন্ট করতে পারবে, মানে বিদ্যুৎ তৈরির জন্য একটা লিমিটেড এনরিচমেন্ট। এর বিনিময়ে ইরানের উপরে যে ইন্টারন্যাশনাল স্যাংশনগুলো ছিল সেটা ধীরে ধীরে কমানো হলো। এতে সবাই খুশি ছিল। তারপর 2017-তে আমেরিকার ট্রাম্প সরকার আসলো। সাথে সাথেই ট্রাম্প জেসিপিও এর চুক্তি থেকে বেরিয়ে পড়ল। এদিকে ইরান আবার দ্রুত এনরিচমেন্ট বাড়াতে শুরু করলো। 2020 সালে আমেরিকার এক ড্রোন হামলায় ইরানের আইআরজিসির কুদ ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করা হলো। আর এই আলোচনার মধ্যেই 2021 সালে ইসরায়েল ইরানের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা করল, যার ফলস্বরূপ ইরান পুরোপুরিভাবে খেপে গেল। এক মাসের মধ্যেই 60% এনরিচমেন্ট করে ফেলল। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ বলল ইরান খুব দ্রুত 90% এনরিচমেন্টের কাছাকাছি যেতে পারে। এরপর 2025-এ ট্রাম্প সরকার আবার ক্ষমতায় এলো। সাথে সাথেই জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামার শুরু করলো। B2 বম্বার দিয়ে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে একসাথে হামলা চালানো হলো। কিন্তু ইরান এর আগেই 200 কেজি এনরিচ ইউরেনিয়াম সরিয়ে রেখেছিল। এরপরে ফেব্রুয়ারি 2026 আমেরিকা চালালো অপারেশন এপিক ফিউরি। মাত্র 24 ঘন্টার মধ্যে ইরানে 1000টির বেশি প্রিসিশন স্ট্রাইকস চালানো হলো। এক রাতেই শেষ হয়ে গেল ইরানের পুরো টপ লিডারশিপ, আয়াতুল্লাহ আলী খামেনি, ডিফেন্স মিনিস্টার, আইআরজিসির শীর্ষ কমান্ডার, সবাই। আমেরিকার একটাই হিসাব ছিল, লিডারশিপ ভেঙে দিলে পুরো সিস্টেমটা একাই ভেঙে যাবে। কিন্তু ইরান আগে থেকেই তৈরি করে রেখেছিল তাদের গোপন স্ট্র্যাটেজি, মোজাইক ডকট্রিন। ইরানকে ভাগ করা হয়েছে 31টা প্রভিন্সিয়াল কমান্ডসে, প্রত্যেকে নিজস্ব সেনা, মিসাইল, ড্রোনস আর পূর্ণ ডিসিশন মেকিং পাওয়ার। তার মানে টপ লিডারশিপ চলে গেল, সিস্টেম ভাঙলো না, যার ফলস্বরূপ ইরান শুরু করলো পাওয়ারফুল কাউন্টার অ্যাটাক। আর এটাই ছিল মোজাইক ডকট্রিনের সব থেকে বড় পরীক্ষা। সৌদি, কাতার, ইউএই, কুয়েত যেখানেই আমেরিকার বেস ছিল সেখানেই সস্তা ড্রোন দিয়ে হামলা চালালো। এখানেই তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ইরানের একটা ড্রোনের দাম মাত্র $2 থেকে $3,000, আর সেটা আটকাতেই আমেরিকার ছুড়তে হয় প্যাট্রিয়ট মিসাইল, যার একটা দাম $8 মিলিয়ন। তার মানে একদিকে সস্তা ড্রোন, অন্যদিকে দামি এয়ার ডিফেন্স সিস্টেম। তার মানে কম খরচে বেশি চাপ তৈরি করা। আর এটাই ছিল ইরানের ইকোনমিক ওয়ারফেয়ারের বড় অংশ। এই অবস্থায় ইরানের হাতে রয়ে গেল আরেকটি বড় লেভারেজ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অয়েল রুট। এই রুটটাই হলো স্ট্রেট অফ হরমুজ। মাত্র 33 কিলোমিটারের একটা সরু জলপথ। পৃথিবীর প্রায় 20% তেল যায় এই পথ দিয়েই। ভারতের প্রায় 50%, চায়নার প্রায় 40%, জাপানের 80% তেল এই রাস্তা দিয়েই আসে। আর এই গুরুত্বপূর্ণ সরু পথের পাশে বসে আছে ইরান। এখানে একটা জাহাজে বোমা মারলেই বাকি সব জাহাজ থেমে যায়। এখন আমেরিকার অবস্থা একটাই, আমেরিকার পুরো নেগোসিয়েশনই ব্যর্থ। নিউক্লিয়ার সাইট ধ্বংস করেও লাভ হয়নি। টপ লিডারশিপ মারা গেছে, কিন্তু সিস্টেম এখনো দাঁড়িয়ে আছে। স্ট্রেট অফ হরমুজের উপরে চাপ বাড়ছে। এখানে দুই পক্ষ বেশি ডেসপারেট হলে নিউক্লিয়ারের দরজা খুলে যেতে পারে। এই যুদ্ধটা শুধু মিডিল ইস্টের না, এই যুদ্ধটা আমাদেরও। বাজারে তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আর এইসবের কারণেই আমাদের দৈনন্দিন জীবনের খরচও বেড়ে যাচ্ছে। যুদ্ধের প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরই পড়ে। আর এই উত্তেজনা যতদিন বাড়বে, গ্লোবাল সিচুয়েশন ততদিনই আনস্টেবল থাকবে। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আমি এরকম ইন্টারেস্টিং টপিক নিয়মিত নিয়ে আসি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।